সুস্বাগতম আমার ইউটিউবে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুকুমার দেবনাথ। ইতিমধ্যে যে বিষয়টা নিয়ে বলতে এসেছি তা নিয়ে এত কথা হয়ে গেছে যে আমার বক্তব্য সেই লাইনে গেলে হবে না, আমাকে নতুন কিছু বলতে হবে এবং দয়া করে আপনারা শেষ অবধি শুনবেন। সেটা হচ্ছে যে আমাদের দেশের বিচার ব্যবস্থা হচ্ছে চারটে স্তম্ভের মধ্যে সর্বোপরি। লেজিসলেটিভ অর্থাৎ জনপ্রতিনিধি, এমপি, এমএলএ। আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ, আমলারা, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, আমলারা। আরেকটি হচ্ছে আমাদের ন্যায় ব্যবস্থা অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেম। এই তিনটে অ্যাবভ, এই তিনটের মানে এই দুটির মাথায় হচ্ছে বিচার ব্যবস্থা। আরেকটাকে আমরা বলি কিন্তু তার সাংবিধানিক স্বীকৃতি নেই, চতুর্থ স্তম্ভ আপনারা জানেন, সেটা হচ্ছে মিডিয়া, সংবাদ মাধ্যম। কিন্তু এখানে একটা জিনিস খুব পরিষ্কার, সংবাদ মাধ্যম 19 ক ধারা এবং 21 ব্যক্তি স্বাধীনতা, মানে প্রথম হচ্ছে এক্সপ্রেস, মানে আমরা যে কোনো বক্তব্য এক্সপ্রেস করতে পারি, রাইট টু এক্সপ্রেশন হচ্ছে 19 ক। আর যে কোনো মানুষের ব্যক্তিগত মতামত জানানোর যে অধিকার সেটা 21। এখন তো আইন সংহিতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মূল ধারাটা চেঞ্জ হয়নি। ফলে আমরা কিন্তু দাবি করি যে আমরা চতুর্থ স্তম্ভ মিডিয়া, কিন্তু চতুর্থ স্তম্ভটা আমাদের রাজনৈতিকভাবে দেওয়া, কিন্তু তার সাংবিধানিক কোনো বেজ নেই, ভিত্তি নেই। ফলে মাঝে মাঝে দেখেন না, আমাদের উপর আক্রমণ হয়, যখন তখন তুলে নিয়ে যায়, যখন তখন দেওয়া হয়, মানে কখনো কেন্দ্রীয় কখনো রাজ্য সরকার আমাদের উপর কি বলে কন্ট্রোল, নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হয় এবং মানুষকে ভুল বুঝিয়ে অনেক সময় আমাদের উপর আক্রমণও করানো হয়। বহু জায়গায় যে সাংবাদিকদের উপর আক্রমণ হয়, যেটা সারা পৃথিবীতে ডেমোক্রেটিকভাবে সাংবাদিকদের একটা জায়গা দিয়েছে, লিখিত না হলেও একটা মানসিকভাবে একটা জায়গা দিয়েছে, যে যেহেতু তারা সরকার এবং সবারই ভালোর জন্যে খারাপটাকে তুলে আনে, যাতে সেটাকে রিপেয়ার করা যায়, সেটার থেকে মানুষ মুক্ত হতে পারে, সরকারও সাবধান হয়ে যেতে পারে, সরকারও সেখান থেকে অনেকটা নিজেদের নিয়ন্ত্রণ বা নিজেদের যে আইন কানুনের ব্যাপারটা সেটা পুট করে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু মানে ধীরে 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 ভারতবর্ষের আজকে ৭৭ বছর এই স্বাধীনতার পরে ধীরে ধীরে আমরা দেখেছি বহুবার সংবাদ মাধ্যমকে একদম পুরো গ্যাগ করে দেওয়া হয়েছে, একদম মুখ বন্ধ করে দেওয়া হয়েছে 75-এ। তারপরেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের উপর নিয়ন্ত্রণ আনা হচ্ছে। ইদানিং সোশ্যাল মিডিয়া তো একদম সাংঘাতিকভাবে লেগেছে, এবং সোশ্যাল মিডিয়ার এত বড় সাহস যে তারা ন্যায় প্রণালীকে অর্থাৎ ন্যায় বিচার, যে সবার উপর অ্যাভাবল যে জুডিশিয়ারি, তারকেও সমালোচনা করতে ছাড়ে না। আমরা দেখেছি মেইন স্ট্রিম মিডিয়া এতদিন কখনো বিচার ব্যবস্থার মধ্যে নাক গলাতে চাইতো না, ভয় পেত, আদালতকে খুব ভয় পেত। সোশ্যাল মিডিয়া আসার পরে সেই আদালতের সেই ভয়টা কেটে গেছে। কারণ হচ্ছে বহু সোশ্যাল মিডিয়া এত তারা অ্যাগ্রেসিভ, তারা সব আইন মেনে করছে আমি এটা বলছি না, যে অ্যাগ্রেসিভ
শাসকের বিরুদ্ধে বলার যে সাহস, সেইটা কিন্তু তাদের আছে। এরকম আমাদের বাংলায় 12-13টা আছে। তাদের সঙ্গে আমি সব ক্ষেত্রে সহমত না হতে পারি, যে তারা শুধু ভাবে যে মমতা ব্যানার্জি, তার পরিবার আর মুখ্যমন্ত্রী তার কাজ করবারের প্রতিটা বিষয়কেই তারা বিরোধিতা করেন, এবং করার ফলে দেখা যাচ্ছে যে তারা কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 4 লাখ, কেউ 3 লাখ সমস্ত ভালো ভালো মানুষ দেখছে, মানে বেশ বহু সংখ্যক মানুষ দেখছে। দেখুন, আমি এই যে ভালো কথা বলছি, এ কিন্তু খুব সাধারণ মানুষ, খুব দেখবে বলে আমার মনে হয় না, পছন্দ করবে মনে হয়। কিন্তু আমি যদি এখনই ভয়ঙ্করভাবে এতে মুখ্যমন্ত্রী কতটা আহত, মানে বেকায়দায় পড়লো, তার ভাইপো কতটা বেকায়দায় পড়লো, এই রাজ্য কতটা বেকায় পড়লো, এই রাজ্য চলে যাবে ক্ষমতা থেকে 2026-এ মমতা, এইসব বলতে পারলে খুব দ্রুত আমাদের এসব বহু মানুষ দেখতো। তারা যুক্তি শুনতে চায় না, তারা একটা মানসিকতা নিয়ে থাকে, অর্থাৎ এটা কিন্তু এই সরকারের দায়, শাসকেরই দোষ যে আজকে কেন এত মানুষ তাদের বিরুদ্ধের কথা শুনতে চায়, অর্থাৎ তাদের বিরোধী হয়ে গেছে কেন, সেগুলো আমরা জানি। ফলে আমরা তাদের দোষ দিচ্ছি না, তারা যে বলছে বলার অধিকার আছে। আবার এটাও ঠিক, এই রাজ্যে যেভাবে এই রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে, তার পরিবারকে গাল দেওয়া হয়, বিরোধিতা করা হয়, সারা ভারতে আর দ্বিতীয় কোনো জায়গায় তেমন হয় বলে আমার জানা নেই। কিছু কিছু হিন্দি চ্যানেল আছে, তারা এক সরকারের গাল দেয় আর এক সরকারের কোলে উঠে, যেমন একদল মোদি ভজনা করে, তারা কংগ্রেসের ঘোর বিরোধিতা করে, আর একদল কংগ্রেসের ভজনা করে, মোদি বা এনডিএর ঘোর বিরোধিতা করে। এরকম আমরা দেখি হিন্দিতে, ইংরেজিতে আছে, এদের অনেককেই আপনারা চেনেন। তা তাদের কিছু লোক আবার নিরপেক্ষ ভাবে যে এরা দারুণ নিরপেক্ষ, কিন্তু আসলে কেউই নিরপেক্ষ না। তবুও সোশ্যাল মিডিয়া অনেকটা চেষ্টা করে, কিছু সোশ্যাল মিডিয়ায় তাতে তথ্যটা থেকে তুলে এনে আমরা তথ্যটা সামনে রাখলাম। এবার মানুষ ঠিক করবে যে তারা কোনটা পছন্দ করবে না, কোনটা সঠিক কোনটা বেঠিক। কিন্তু আমরা যেটা বলবো তার পিছনে কিছু তথ্য থাকতে হবে, পড়াশুনো থাকতে হবে, খোঁজ খবর রাখতে হবে। এই ব্যাপারগুলো যদি না থাকে তাহলে এটা খুব জলো হয়ে যায়। সাধারণ মানুষ আজকে একটা পেপারও পড়তে গেলে, আগে তো পেপারে মানে ইমোশনালি লেখা হতো, কিন্তু এখন তথ্যভিত্তিক লেখা হয়। এখন সব জায়গায় তথ্যটাকে সামনে আনতে হয়। মানুষ এত সজাগ মানুষ, আমি একটা বলে দিলাম না, বিশ্বাস করলে একটা বাচ্চাও বিশ্বাস করবে না। সেও যুক্তিটা জানতে চায়, সে শোনার সময় সে বুঝতে পারে যে লোকটা সত্যি বলছে না ভুল বলছে না সঠিক বলছে, একটা বাচ্চাও বুঝতে পারে। কারণ তাদেরও আইকিউ তো এআই এর যুগে অনেক এগিয়ে গেছে না। তারা ছোটোবেলায় থাকতেই মোবাইল দেখছে, বিভিন্নভাবে মোবাইল চালাতে আমরা যা পারি তার থেকে এখন 5-7 বছরের ছেলেমেয়েরা অনেক বেশি কলকবজে জানে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ব্যবস্থাটা আজকের ইচ্ছা করলেও জুডিশিয়ারিকে আমরা এত উচ্চতায় রেখেছি, সেখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে, সেখানে অনেক কিছু হচ্ছে। তারপরেও বলবো যে এখনও মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কিন্তু জুডিশিয়ারিতে আছে। এবং তার কারণটা কি, তারা এভিডেন্সের উপর, অর্থাৎ তথ্যের উপর দাঁড়িয়ে তাদের একটা নির্ণয় নিতে হয়। এবং যদি দেখা যায় যে তারা একটা নির্ণয় নিলেও কিন্তু কাউন্টার এগুলো তথ্যগুলো আরও প্রবল হলো তার বিরুদ্ধে, ওই কেজরিওয়ালের মতো তাদের কিন্তু ওই বেল ক্যান্সেল করে আবার জেলে ঢোকাতে হয়। সেই জন্যে একদম যে যাই বলুন না কেন, অ্যাপেক্স কোর্ট তথা সুপ্রিম কোর্টের উপর হতাশ হওয়ার কোনো কারণ নেই। তারা এর মধ্য দিয়ে, ঠিক যেমন আমরা বলি কি হাঁস দুধ আর জল মিশিয়ে দিলে হাঁস তার থেকে দুধটা
সেকে খেয়ে নেয়, জলটা পড়ে থাকে। সেরূপভাবে আমাদের জুডিশিয়ারিও কিন্তু সেইভাবে করতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক হয় অনেক সময়। তিনটে জাজের মধ্যে কেউ ভাবছে যে এইটা একটু ছেড়ে দিলে কিছু যায় আসে না, কেউ ভাবছে না কেন ছাড়বো, এগুলো থাকে। তবুও আমরা মনে করি যে এই মামলা যত সহজভাবে এক একজন ব্যাখ্যা করছেন তত সহজ হবে না। মামলার মধ্যে একদিকে যদি আমি বলি, আমার লিগ্যাল যতটুকু আমার ইয়ে রয়েছে আইডিয়া থেকে বলতে পারি যে এই মামলায় কোনো খুনিকে ফাঁসি দেওয়া খুব কঠিন। ফাঁসি চাইছি আমরা, ফাঁসি দেওয়া কঠিন। কারণ হচ্ছে যে যেভাবে প্লেস অফ অকারেন্স, সেখান থেকে সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হয়েছে, হ্যাঁ, ধুয়ে মুছে, এবং এবং পুলিশ জানে যে কোন তথ্যগুলো মুছে ফেলে দিলে তাহলে বড় কিছু বড় শাস্তি পেতে হবে না, সেগুলো মাথা খাটিয়ে সেগুলো কিন্তু সরিয়ে দিয়েছে। তার প্রধান সবথেকে বড় ময়নাতদন্তটাকে এরা 12টা বাজিয়ে দিয়েছে, এবং ময়নাতদন্তটা এদের ডাক্তাররা এদের মনের মতো করে করেছে। ময়নাতদন্তে আমি বহু জায়গায় দেখেছি যে কোর্টের লোকেরা এই ময়নাতদন্ত পর্যন্ত টেম্পার করতো টাকা দিয়ে। কত কিছু দেখেছি, সে সবার কি বলবো, একদম ওপেন পয়সা খেয়ে এই পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তন করে দেওয়া যায়। একদম যা বলবে তাই লিখে দেবে, এই করে বহু লোককে খালাস করে বের করে নিয়ে চলে গেছে। কিন্তু এই ক্ষেত্রে তো মানে বডিটা এই পোস্টমর্টেম করা হয়েছে কারুর কোনো মতামত না নিয়ে, এত দ্রুত পোস্টমর্টেম করা হয়েছে, মানে সার্চ রিপোর্ট, এফআইআর কোনো কিছুর পরোয়া না করে আগে ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। ডেড বডি পুড়িয়ে দেওয়া মানে তথ্য পুড়িয়ে দেওয়া, তথ্য পুড়ে ছাই হয়ে গেল। এইবার থাকবে সারকামস্ট্যান্সেস, যে সমস্ত প্রমাণ, একটা হচ্ছে ডাইরেক্ট প্রমাণ, মানে মানে একদম তথ্যভিত্তিক, আর একটা হচ্ছে সারকামস্ট্যান্সিয়াল, মানে পারস্পরিক থেকে আমরা বলছি ওই সময় ও ছিল, ওই সময় ওর ডিউটি ছিল, ওই সময় ওরা 4 জন ছিল, হ্যাঁ, ওদের ওই এলাকায় দেখা গেছে, এইগুলো এই মানে এই যে পারিপার্শ্বিক সারকামস্ট্যান্সেস এভিডেন্স, তো মানে এই যে তথ্যগুলো দিয়ে হ্যাঁ অনেকটা প্রমাণ করা যায়। তাতে হয় কি, শাস্তি দেওয়ার যে হাতটা, কলমের যে জোরটা কমে যায়। একজন জাজ যখন ডাইরেক্ট এভিডেন্স পান, তিনি ঘাঁচাঘাস লিখতে পারেন, ফাঁসি হোক, যাবজ্জীবন হোক। কিন্তু যখন দেখেন যে ডাইরেক্ট এভিডেন্স দুর্বল, আর পারিপার্শ্বিক এভিডেন্স দিয়ে তাকে ইয়ে করতে হয়, তাকে অনেক মাথা খাটিয়ে টাটিয়ে করতে হয়। কিন্তু তিনি জানেন যে আমি যদি বড় কিছু একটা করে ফেলি, সেটা উপরে গিয়ে খালাস হয়ে যায়। আমরা দেখেছি যে জাজ কোর্ট থেকে ফাঁসি হয়েছে পার্সার কাজের একটি মামলায়, দেখেছিলাম যে যেখান থেকে মানে জাজ ফাঁসির আদেশ দিলেন 2 জনকে। তা হাইকোর্টে গিয়ে আমাদের একজন পরিচিত অশোক মুখার্জি, অনেকেই ছিলেন, ভালো লয়ার ছিলেন, ক্রিমিনাল লয়ার, মারা গেছেন। অশোক মুখার্জি কেসটা হাইকোর্টে নিয়ে গেলেন। হাইকোর্টে নিয়ে তিনি বললেন, আমি শুধু পিওটা চেঞ্জ করে দিলাম। মানে ওরা যেটাকে পিও দেখিয়েছিল, যে প্লেস অফ অকারেন্স, ঘটনাটা যেখানে ঘটিয়েছিল, আমি প্রমাণ করে দিলাম যে ওইখানে কিছু ঘটেনি, ঘটনাটা ঘটেছে অন্য জায়গায়। হ্যাঁ, এবং সেই অন্য জায়গায় এই ঘটনাটা
ঘটেছে, আরও লোকজন ছিল, ইত্যাদি ইত্যাদি করে মানে শিফট করে দেওয়া। তা যে প্লেস অফ অকারেন্সের উপর দাঁড়িয়ে ফাঁসির আদেশ দিয়েছে, সেইখানে যদি সেই প্লেস অফ অকারেন্সটাই চেঞ্জড হয়ে যায়, তাহলে মামলাটা পুরো সে ধসে পড়ে গেল, একদম খালাস দিয়ে দিলেন জাজ। আমরা দেখেছি, আমি নিজের রিপোর্ট করেছি। আমি দেখেছি যে ফলতা একটা মাঠে খেলা, ফুটবল খেলা নিয়ে প্রচণ্ড মারপিট হয়, তাতে দুজন মারা যায়। একটি ছেলে বাদাম বিক্রি করে, ওই খেলা হচ্ছে দেখে ও বাদাম কলকাতায় বিক্রি করে, তারপরে ওখানে গেছে, যে ঢুকেছে, বাদাম দেখছে, ছেলেটি 17-18 বছর বয়স। পুলিশ এসে তাকে ধরে নিল এবং তাকে প্রধান আসামি করে দিল চার্জশিটে। এটা নিয়েও এক উকিল ভয়ঙ্কর লড়েছিলেন। আর মূল যারা মানে খুনটা করলো, তাদের নাম চার্জশিটেই নেই। চিন্তা করে দেখুন। তা আমাদের দেশের এই যে পুলিশের তদন্ত, তারপরে হচ্ছে কোর্টের ট্রায়াল, সেখানে দুই পক্ষ, সরকার পক্ষর উকিল, বিরোধী পক্ষের উকিল, এই যে টালা পড়েন, এই যে বিরাট একটা বিষয়, এই ব্যাপারটা কিন্তু আমাদের দেশে খুব খুব জটিল বলেই আমরা 1% আমাদের কনভিকশন হয়, কনভিকশন হয়ই না। এবার যে নতুন আইন কানুন এসছে, এতে কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছে, ফলে দেখা যাবে এভিডেন্স নষ্ট কম হবে। তারপরে অনেক সাক্ষী, 20 বছর আগের ঘটনা 20 বছর পরে যদি, 10 বছর পরে যদি কোনো সাক্ষী দিতে এসে যায়, তো 10 বছর আগের ঘটনা তার মনে নাও থাকতে পারে, পুরোপুরি হয়তো আপসা আপসা বললো, কিন্তু এইবার সেগুলো তাড়াতাড়ি হবে, এটা আশা করছি। কী হবে জানি না। ফলে নির্ভয়ার এই যে হত্যাকাণ্ডে আমি মনে করি না কারো ফাঁসি হবে, কিন্তু বাঁচতে পারবে না, মানে অর্থাৎ যাবজ্জীবন বা 10 বছর জেলে, এরকম অনেকেরই হবে। সবাইকে দেওয়া যাবে না, অনেকে প্রমাণের দায়ে খালাস হয়ে যাবে, অ্যাকুইটাল হয়ে যাবে, কিন্তু কিছু একটা হবে, একদম বিফলে যাবে না, যতই পুলিশ লোপাট করুক না কেন। এর যে সামাজিক যে একটা ভয়ঙ্কর প্রভাব, সেই প্রভাবের কারণেই সুমোটো সুপ্রিম কোর্ট নিয়েছে যে একটা ডাক্তারের মেয়ে ডাক্তারি পড়তে এসে তার ঘরে, এরকম একটা বড় হসপিটালে, একটা সরকারি জায়গায়, এইভাবেই তার ধর্ষিতা হলো, তার কোমর ভেঙে দেওয়া হয়েছে, তার ঘাড় ভেঙে দেওয়া হয়েছে, একটা নির্মম অত্যাচার হয়েছে, একটা পাশবিকতার চূড়ান্ত থেকে চূড়ান্ত এই পাশবিকতা, যা মানে শিউরে উঠেছে আজকে সারা পৃথিবীর 130টা শহর আজকে পথে নেমেছে এই মেয়েটির, এই আমাদের বোনটির, আমাদের ঘরের মেয়েটির, এই ডাক্তার মেয়েটির হত্যা, জঘন্য হত্যা এবং ধর্ষণের বিরুদ্ধে। নমস্কার, আপনারা আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি সুকুমার দেবনাথ, আবার দেখা হবে।